এর আগে ফ্লোটিলা তো আসলে অনেকগুলো হয়েছে বা অনেকবারই উদ্যোগ হয়েছে, তাদের কারো কারো অবস্থা খুব মর্মান্তিক হয়েছে। এখন যাদেরকে আসলে আটক করা হলো, এই যে প্রায় 500 মানুষ 44টি দেশের, তাদের সবাইকে তো অলমোস্ট আটক করা হয়েছে। তাদের ভবিষ্যৎ আসলে আপনি কেমন হতে পারে আপনি দেখেন? মানে তারাও কি ঝুঁকির মধ্যে আছে? কিছু তো ঝুঁকি থাকেই। এক তো তারা সমুদ্রে, তারপরে তাদের উপরে এই ধরনের যদি তাদেরকে বন্দি করার চেষ্টা করা হয়, সেটাতে নানান রকমের বিপদ ঘটতে পারে। সেগুলো ছাড়াও ইসরায়েল তো খুব ভালো এক্সাম্পল রাখে নাই, তাই না? তারা যেখানেই অসহায় লোককে পায় সেখানেই তাদের উপর অত্যাচার চালায়। কিন্তু যখনই দেখবেন যে এই লোকগুলোর পিছনে অনেক সমর্থন আছে, তাদের দেশ বা ওনারা তখন তারা একটু কিন্তু রোয়েশ হয়ে করে। তো সেই জন্যে সেদিক থেকে আমি মনে করি যে এই যে যারা এখানে গেছেন তাদের বেশিরভাগই বিভিন্ন দেশের সমর্থন নিয়ে আসছে, তাদের নিজেদের দেশের অন্য কোনো দেশে। সুতরাং তাদের বিরুদ্ধে খুব খারাপ ব্যবহার করবে ইসরায়েল, এইটা মনে করি না। আচ্ছা, ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো এটা আটকে দেওয়া। তারা মনে করে যে সিম্বলিক্যালি ওইটাই তাদের জন্য যথেষ্ট, আটকে দেওয়া, যে ওটা ওখানে গেল না, আমরা আটকাতে পারি, এইটুকুই হলো ইসরায়েলের চেষ্টা পাওয়া। সুতরাং আমি মনে করি না যে তারা খুব বেশি ঝুঁকির মুখে আছেন। কিন্তু এত সত্ত্বেও ইসরায়েল যা করছে সেটাই তো বেআইনি, যেটা একটু আগে গ্রুপ ক্যাপ্টেন জিয়া বললেন, যে তারা ইন্টারন্যাশনাল ওয়াটারে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে এদেরকে আটক করছে। এই করার এখতিয়ার কারো নাই, আইনগত এখতিয়ার কারো নাই। তো সুতরাং তারা একটা বেআইনি কাজ করছে। এরদোয়ান বলছে এটা জলদস্যুর মতো কাজ করেছে। নিশ্চয়ই, এবং এটার জন্যই তাদেরকে বিভিন্নভাবে বিচারের সম্মুখীন করা যেতে পারে। আমরা করব কিনা সেটা আলাদা কথা, আমাদের সেই আছে কিনা ইচ্ছা এবং শক্তি, সেটা দেখতে হবে। এখন পর্যন্ত তো আমরা কেউ সত্যিকার অর্থে ইসরায়েলের একমাত্র আমরা দেখেছি যে ইরান কখনো কখনো দাঁড়াচ্ছে, এরদোয়ান মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন, কিন্তু কতটা দাঁড়াতে পারছেন সেটাও তো আমরা খুব বেশি দেখি নাই। সুতরাং এখানে আসল কথাই হচ্ছে যে যারা সত্যিকার প্রভাবশালী দেশ, বড় বড় শক্তিধর দেশ, তারা যদি এগিয়ে আসে, তারা যদি গণমানুষের কথা বুঝতে পারে যে এখন ইয়েটা কোথায়, মানুষের সমর্থন কোথায়, সেটা যদি বুঝতে পারে, তাহলে তারা একটু এগিয়ে আসবে। এবং তাহলে এই যে গাজায় যে মানুষগুলো বিপদের সম্মুখীন, বা পুরো ফিলিস্তিন জুড়েই তো মানুষ বিপদের সম্মুখীন, কোনোখানে সেফ না তারা। তো তাদের হয়তো কিছুটা একটা রিলিফ পেতে পারে, যেটা জিয়া বলছিলেন। তো সুতরাং আমরা যেটা আপনি বলছেন যে এরা কতটুকু ঝুঁকি নিচ্ছে, আমি মনে করি তাদের ঝুঁকি নাই, বা সেটা নিয়ে আমরা অত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেটা চিন্তার কারণ সেটা হলো যে তারা যে সাহায্য নিয়ে আসছিল সেটা ওদের কাছে যদি না পৌঁছে, এটা একটা বিরাট ইয়ে হবে, একটা কি বলা যায়, দুঃখের বিষয় হবে। ব্যর্থতা বলবো না আমি, কারণ তারা যা করছে ইমপ্যাক্টটা অনেক বড়, সেই জায়গা থেকে যথেষ্ট একটা ভালো জিনিস করছে তারা, উচ্চারণটা সবার কাছে পৌঁছচ্ছে, সুতরাং সেটা অনেকাংশে সফল। কিন্তু তার সাথে সাথে যদি এই যে তারা যে সাহায্য বহন করে নিয়ে আসছে, যে বিভিন্ন তাদের খাবার জন্য জিনিসপত্র, খাবার, পানি ইত্যাদি, সেগুলো যদি এদের কাছে পৌঁছতো, তাহলে এই লোকগুলোর জন্য বিরাট একটা উপকার হতো। যেখানে মানে একেবারে পরিকল্পনা করে এদেরকে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা এইখানে তোমাদের জন্য ইয়ে করা হলো, আশ্রয় শিবির করা হলো, এখানে যাও, সেখানে বোমা মেরে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তো সুতরাং এর চেয়ে খারাপ কোনো নজির তো আমি দেখি না গণহত্যার। শুরু হয়েছে যেটা বললাম 60-70 বছর আগে, কিন্তু সেটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে এমন এক পর্যায়ে চলে গেছে যে এটার আর কোনো উদাহরণ কোথাও, পৃথিবীর কোথাও নাই। নাৎসিরাও এত খারাপ ছিল না আমার ধারণা। তো সুতরাং এই জিনিসের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, এবং সেইখানে যে এরা নিজেদের ঝুঁকি নিয়েও, জীবনের ঝুঁকি বলি, যে কোনো রকমের ঝুঁকি নিয়েও এটা যে উচ্চারণ, এই যে তারা একটা প্রতিবাদ করছে, সেটার জন্য তাদেরকে আমরা প্রশংসা করি, এবং আমরা তাদের সাথে আমাদের সুর মিলাই।